শুধু গান নয়, গানের গল্প। সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। কেন সে গান গায় সে কথা অজানা, সে স্বর সন্ধির সন্ধিতে নিশানা। কেন সে গান গায় সে কথা অজানা, সে স্বর সন্ধির সন্ধিতে নিশানা। সে কাকে ডাকে কে মনে রাখে, আলো ছায়া মাখা হারানো দিন। সে শুধু গান নয়, প্রাণের স্পন্দন, যার কথামালা হয়ে ওঠে চন্দন, সুবাসে প্রতিদিন, একদিন প্রতিদিন। গানের ঘর অথবা ঘরের গান, একটা ছোট্ট ঘর, তার মধ্যে সমস্ত বাইরের গান। আসলে বোধহয় গানের ঘর বাহির কোনোটাই হয় না, ঠিক যেমনভাবে ঘরানা আর বাহিরানার একটা হাত ধরাধরি করে চলে। আমরা কামালদার ঘরে রয়েছি, পুরোটা বললে কাজী কামাল নাসের। কামালদার সঙ্গে আমার অনেক দিনের একটা সখ্যতা রয়েছে, প্রত্যক্ষে পরোক্ষে। তার মূলে কিন্তু ওই গান। আর এই ঘরটাতে সারাদিন বসে বসে ঠিক যেভাবে কেউ ছবি আঁকেন, কেউ ঘর গুঁজে গল্প লেখেন, আর কামালদা গান বানিয়ে চলে। আজ থেকে না, হয়তো হারমোনিয়াম থেকে কম্পিউটারে এসছে, গিটার থেকে মিডি কিবোর্ড এসছে, সে তো আসবেই, সেটার সময়। তাই তো কামালদা? একদম। তোমার সঙ্গে সেই 90-এর দশক থেকে দীর্ঘদিন ধরে একটা লং টার্ম ফ্রেন্ডশিপই বলবো আমরা, চলছে। হয়তো রোজ দেখা সাক্ষাৎ আড্ডা হয় না, কখনো কাজে ভদ্রে, কখনো স্টুডিও ফ্লোরে বা কখনো এখানে চ্যানেলে গিয়ে দেখা হচ্ছে, কিন্তু তার জন্য ম্যাটার করে, ব্রিজটা তৈরি আছে, সেটা সুরই সেই সাঁকোটা গড়ে দেয়। তোমার 2020 সালে ওই কোভিড টাইমে যখন সবাই আমরা ঘর বন্দি, ঠিক সেই সময়ের একটা গান আমি রিসেন্টলি শুনছিলাম, এটা কিরকম ভীষণভাবে এফেক্ট করছে। সারাদিন ওই 4টে লাইন কিন্তু ঘুরছে। একটু করবে ডিতে, বোধহয় প্রবাবলি ডি মাইনর। একটা কালো মানুষ মরলো বলে আমেরিকায় আগুন জ্বলে, আমরা কেমন ভেজা বারুদ জ্বলতে পারি না। আমার পরিযায়ী শ্রমিক গুলো হাঁটছে মেখে পথের ধুলো, মরছে দেখেও মুখ ফুটে তা বলতে পারি না। একটা কালো মানুষ মরলো বলে আমেরিকায় আগুন জ্বলে, আমরা কেমন ভেজা বারুদ জ্বলতে পারি না। এটা বারবার মনে হচ্ছে, আমরা কেমন ভেজা বারুদ জ্বলতে পারি না। আমেরিকায় আগুন জ্বলে, কোথাও ফুল ফোটে, সারা বিশ্বে বিভিন্ন নানান জিনিস ঘটে যায়, কিন্তু ওই একেবারেই আঙুলটা আমাদের দিকে দেখালে কেন? আসলে একটু প্রেক্ষিতটা বলি গানটা তৈরির। সে সময় জাস্ট কদিন আগে লকডাউন ঘোষিত হয়েছে, মার্চের 24 তারিখের একটা সময় লকডাউন সারা দেশ জুড়ে হয়ে গেল। আমার ব্যক্তিগত জীবনে চাকরি, আমি সরকারি চাকরি করতাম জানো, আর আমার সেই বছরই রিটায়ারমেন্ট ছিল আগস্ট মাসে। ঘটনাচক্রে ওই মার্চ মাস থেকে যে ঘরে বসে গেলাম, আমার রিটায়ারমেন্ট ওই 4 মাস সবেতন ছুটি বুক করলাম, ঘরে বসে বসে রিটায়ারমেন্ট হয়ে গেল। কোনো ফেয়ারওয়েল টেয়ারওয়েল কিচ্ছু জুটলো না কপালে। সেই যে বসে আছি, বসে বসে আমি তো নানান তখন করতে শুরু করলো, ঘরে বসে বসে ক্রিয়েটিভিটি সব, কেউ গান, কেউ নাচ গান, যা কি করবে, সময়টা তো
তো আমি তখন তার আগে ইউটিউবটা অনেকদিন, বছর কয়েক আগে আমার ইউটিউব চ্যানেল করেছিলাম, কিন্তু সেটা তখন ক্যাজুয়ালি করতাম। কখনো তো একটা গান দিলাম এক মাসে, আবার 6 মাস বাদে কি 1 বছর বাদে একটা গান হয়তো করলাম, ক্যাজুয়ালি, ভাবতামই না। তো তখন দেখলাম যে আমি তো একটু ফেসবুক ইউটিউব এটাকে একটু কালটিভেট করতে পারি, এই সময়টা অখণ্ড অবসর রয়েছে বসে বসে। তো আমি তখন শুরু করলাম নিয়মিত গান তৈরি করা, এবং সপ্তাহে একটা করে অন্তত গান আপলোড করতে থাকলাম আমার চ্যানেলে। এই করতে গিয়ে ওই সময় দেখছি খবর, পরপর কতগুলো ঘটনা চোখের সামনে দেখতে পাচ্ছি, যে লকডাউনের ফলে আমার দেশের পরিযায়ী শ্রমিকরা সেই ট্রেন লাইন ধরে হাঁটছে 100 কিলোমিটার, 700-800 কিলোমিটার পাড়ি দিচ্ছে তারা, সেই রাত্রেবেলা ঘুমিয়ে পড়ছে তারা লাইনের উপরে, ট্রেন চলে যাচ্ছে, তাদের উপরে রক্তমাখা রুটি, ছটি ছেঁড়া চটি, সব ছবি আমরা পরের দিন কাগজে দেখছি। এরা তীব্র বিঘাত তৈরি করলো আমার মধ্যে, যে কোন রাষ্ট্রে আমরা আছি যেখানে আমার বিভিন্ন রাজ্যের শ্রমিকরা যারা পরিযায়ী শ্রমিক, তারা তাদের ঘরে ফিরবার কি আকুল তাগিদ, তাদের পরিবার পরিজনকে ফেলে তারা বাইরে কাজ করছে, সেখান থেকে ফিরতেই হবে, তাদের খাদ্য নেই, বাসস্থান নেই, কি অবস্থা, সে কতটা বাধ্যবাধকতার মধ্যে তারা হলে তবে ওইভাবে 700-800 কিলোমিটার একটা মানুষ পাড়ি জমাতে পারে, মরিয়া কোন মরিয়া প্রয়াস থেকে। এটা আমাকে তো তীব্রভাবে আলোড়িত করছে। তার মধ্যে এই কদিন মধ্যে এসে গেল আমফান ঝড়। সেই আমফান ঝড়ের ছবি ওই টিভির পর্দায় খবরে দেখছি, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে 1 গলা জলে একটা গোটা পরিবার দাঁড়িয়ে আছে, বাচ্চা কাচ্চা কাঁধে কাঁকে নিয়ে, সমস্ত মহিলা পুরুষ, মাথায় কোনো ছাদ নেই, কিছু নেই, টিভির চ্যানেলে সাংবাদিক বোম ধরেছে, সেই 1 গলা জলে দাঁড়িয়ে আছে। আমি দেখছি সে কি অবর্ণনীয় দুর্গতি। এটা আমার মধ্যে আরো একটা, আমি তো ভাবছি আমি তো রাজার হালে আছি, ঘরের মধ্যে আছি, কিন্তু এদের কি দশা। তার মধ্যে আর একটা ভিডিও ক্লিপ সবার কাছে যেমন এসেছে, আমার কাছেও তেমনি চলে এলো, সেই আমেরিকায় ওই জর্জ ফ্লয়েডের হত্যা দৃশ্য, নির্মম নিষ্ঠুর হত্যা দৃশ্য। একটা শেষ নিঃশ্বাস নেওয়ার জন্য আবেদন করেছিল। ওহ, সে কি মর্মান্তিক। ওইটা দেখার পর না, এই সবটা মিলে অ্যাকোমোডেট করে আমার মধ্যে এমন একটা তীব্র আলোড়ন তৈরি করলো, আমার থেকে কিছু একটা বলতে হবে আমাকে। আর আমরা সেখানে যে আমি নিজেকে ভাবছিলাম যে আমি খুব অসহায়, আমরা কেমন ভেজা বারুদ, আর তার সাথে এই সব কটা জিনিস জুড়ে একটা বাস্ট করলো ভিতরে। আমার মনে হলো একটা কিছু বেরিয়ে আসছে, বলতে হবে। একদিন সকালবেলা হঠাৎ মনে হচ্ছে কাগজ কলম নিলাম, হার্ডলি একটু 10 to 12 মিনিটস বোধহয় লেগেছিল টোটাল গানটা। মানে গান আমার যখন আসে, আমার রসায়নটা হচ্ছে যেমন কথা দুটো লাইন যখন পিক করে, সুরটা নিয়েই আসে, একটা সুরের আদল নিয়েই মাথার মধ্যে স্ক্যানিংটা নিয়ে চলে আসে। এসে গেল ওই লাইন দুটো, কিভাবে এসে গেল, একটা ম্যাজিক। তো যেন কবিতা গান তো কিভাবে একটা ম্যাজিকের মধ্যে আসে, কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। কিন্তু একবার বসলাম, আর আমরা কেমন ভেজা বারুদ, এই শব্দটা এসে গেল, যে জ্বলতে পারে। গান গানটি গান গানটি গানটি গান গানটি। কিন্তু তারও একটু আগে যদি আমরা ফিরে যাই, তোমার একদম স্কুল লাইফে, যেখান থেকে বাড়ি থেকেই শুরু হচ্ছে গান বাজনার একটা জায়গা। হ্যাঁ, আমার বাড়িতে আমার বাবা মা কেউই গান করেননি। আমার ঠাকুরদা শুনেছি, বাবার কাছে শুনেছি। আমাদের দেশের বাড়ি হচ্ছে বসিরহাটের একটু আগে খোলাপোতা বলে গ্রাম, নাম করে অনেকেই জানে। খোলাপোতা ওপর দিয়েই যেতে হয় বসিরহাট, আর 10 মিনিট গেলেই বসিরহাট। তো খোলাপোতা গ্রাম, ঠাকুরদা ছিলেন তখনকার দিনের সেই ডাক্তার, মানে প্যারামেডিক্যাল ডাক্তার, LMF না কি বলতো তখনকার দিনে, প্যারামেডিক্যাল তার ডিগ্রি ছিল আর কি। তো খুব পশার ছিল। তো উনি ওই ডাক্তারির অবসরে বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম ছিল শুনেছি। দাদু নাকি অতুল প্রসাদের গান গাইতেন, এটা নাকি বাবার কাছে শুনেছি। তিনি মাঝে মাঝে অবসর করে একটু অতুল প্রসাদের গানটা নিয়ে করতেন। এর বেশি আর বাবা কোনদিন গানের চর্চা ছিল না, কিছু নেই। কিন্তু বাবা গানের রসিক শ্রোতা ছিলেন, শুনতে খুব ভালোবাসতেন। আমার বাবার অন্ধ ভক্ত ছিলেন তালাত মাহমুদের। বাবা বলতেন যে আমি তালাত মাহমুদের গান চালিয়ে আমার 2 দিন আমি না খেয়ে থাকতে পারি, আমি সারাদিন রাত শুধু তালাত মাহমুদের গান শুনে বেঁচে যাবো, এরকম ভালোবাসতেন। মানে একটা বাতাবরণ তো ছিল ওই ভেতর, বাবার উৎস মূলত। এবং এটা সত্যি কথা বলতে কি, আমার মধ্যে আজকে যে ধরো আমি একজন বাঙালি মুসলমান পরিবারে জন্মেছি, কিন্তু আমার খুব সৌভাগ্য যে আমার পরিবার একটা খুব উদার মানবতাবাদী একটা পরিমণ্ডল আমাকে দিতে পেরেছিল শৈশব থেকে, যার ফলে একটা অসাম্প্রদায়িক যে চেতনা আমার মধ্যে ছোট থেকে তৈরি হয়েছে। নজরুল আমার কাছে সেই আমার কৈশোর বয়স থেকেই
নজরুল আমার কাছে খুব আইডল ছিলেন ওই জায়গা থেকে। ধর্মের আমাদের দেশের এই যে ধর্ম নিয়ে হানাহানি শুনে আসছি, ছোট থেকে শুনছি যে ব্রিটিশ আমল থেকে সেই যে চলছে হিন্দু মুসলমান নিয়ে এটা, এইটা আমাকে খুব আঘাত করতো, নাড়া দিত, আমার ভীষণ একটা ভিতরে কোথাও কষ্ট দিত। জানি কেন হবে এটা, আমরা এত ধর্ম তো আছে, তার মধ্যে সব পাশাপাশি বাস করছি, সে কবে থেকে আমাদের দীর্ঘ ট্র্যাডিশন একই সাথে বাংলায় বাস করছে, অথচ এই একটু সামান্য পান থেকে চুন কষলি লেগে যাচ্ছে খটামটি। হ্যাঁ, যখন তখন টেনশন। আমি খিদিরপুরে ইকবালপুরে থাকতাম, ছোটবেলাটা কেটেছে খিদিরপুরে ইকবালপুরে। সেই সময় দেখতাম আমি মাঝে মাঝে পুজো, দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে, মহরম আসছে, একটা টেনশন তৈরি হচ্ছে, এই পাড়া ও পাড়া। হ্যাঁ, অনেক মিশ্র সংস্কৃতি ছিল, একটা অকারণ বিভাজন তৈরি করা হচ্ছে। এটা আমাকে এই ধর্মের ব্যাপারটা আমাকে বড় বড় মানে যখন থেকে একটু চেতনা হয়েছে, গান মানে বুদ্ধি শুদ্ধি হয়েছে, আমাকে খুব ভাবাতক নাড়া দিত। তো আমার তখন আমি নজরুলের যে অসাম্প্রদায়িক চেতনা, সেইটা আমাকে খুব নাড়া দিত। আমাকে সেটা কি খুব ছোটবেলায় ওই যবে থেকে একটু বুদ্ধি হয়েছে আর কি, মানে একবারে তো এগুলো একটু বুদ্ধি হওয়ার দরকার আছে, যতটুকু বুঝতে পারি সমাজটা, ধর্ম, সেই তবে থেকে আমার মধ্যে কিন্তু এইটা একটা খুব নাড়া দিত। আরেকটা জিনিস আমাকে, যেটা আমাকে আজকে এই বামপন্থার দিকে আমাকে ঠেকেছে, ছোটবেলায় বোধহয় স্কুলেই সম্ভবত প্রাইজ পেতাম। আমি খুব 1 থেকে 4 অব্দি আমি রেগুলার ফার্স্ট হতাম তখন। একটা সহশিক্ষা স্কুলে পড়েছিলাম, কোএডুকেশন স্কুলে, ছোট 1 থেকে 4 খেদিপুরে, বালিকা বিদ্যায়তন বলে। সেই স্কুলে আমি প্রতি বছর তখন ফার্স্ট হতাম। এবং আমাদের তখনকার দিনে তো জানো প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো, সেই স্কুলে সব বই দেওয়ার তখন রেয়াজ ছিল, এখন তো উঠে গেছে বই টই, আর দেয় না, পড়েও না। তো প্রচুর বই। একবার আশাপূর্ণা দেবী এসছেন, আমাকে বারবার একটা ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য একটা পুরস্কার, আবার প্রতিটা সাবজেক্টে ফার্স্ট হচ্ছে তাদের একটা পুরস্কার থাকবে। ফলে আমাকে দেখা যাচ্ছে পরপর বাংলায় প্রথম নাম অ্যানাউন্স করছে, আসছি, আশাপূর্ণা দেবীর থেকে বই নিলাম, আবার হয়তো ইতিহাস প্রথম, আবার সেরকম 3-4 বার যখন হয়েছে, উনি আমাকে বলছে বাবা আর কটা তোমার আছে, বলে আমাকে আদর টাদর করে গাছ এত ছোট্ট। হ্যাঁ, তারপরে যেটা আমরা একটু পরে পুরস্কার পেয়েছিলাম সুকান্ত সমগ্র। সেইখানে সুকান্তের নানান রকম কবিতাগুলো পড়তে পড়তে একটা লাইন, দুটো লাইন আমার মধ্যে ছোটবেলাতেই খুব স্ট্রাইক করেছিল। সেই ধাঁধা কবিতাটা, বলতে পারো বড় লোকে মোটর কেন চড়বে, আর সেই মোটরের তলায় গরিবেরা মরবে। আজ একটা প্রায় অসুখের মতো দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে, একটা বাচ্চা 20টা বই, একটা ছেলে 20টা বই। ওটাও সেই 2000 সালের নাগাদ ওই সময় তৈরি, হ্যাঁ, 90-এর শেষের দিকে। এবং ওটা অ্যালবাম ছিল, এইচএমের অ্যালবাম ছিল, অন্য গল্প বলতে ছিল বাচ্চাদের। আমি তো দেখেছি আমার ছেলেটাও তো স্কুলে যেত, ওরকমই একটা বোঝা বই তো পিঠে, পিঠগুলো সব নুয়ে পড়ে গেছে, রাস্তা দেখতে কষ্ট লাগে। তখনই দেখেছিলাম একটা ছেলে 20টা বই পড়ছে, নাকি ফুটছে খই, মাঝরাতে শোভা বারণ, মাঝে মাত্র কটা মাস বাকি, গোটা সিলেবাস সেটাই কে আসল কারণ। একটা ছেলে 20টা বই পড়ছে, নাকি ফুটছে খই, মাঝরাতে শোভা বারণ। ঠিক আছে, ইতে না দিতে দিতে গেছে। 20টা বই খাতার বোঝা, পিঠ থাকে না আর সোজা, পুঞ্জো হয়ে যাচ্ছে দিনকে দিন। তার উপরে আন্টি রোজ আন্টি মোলে বলছে নোজ, স্পেলিংটা খুব কি কঠিন। ছোট্ট ছেলে চিন্তা তার, এই বিপদে করবে পার, কি আছে সে বিপদ তারণ। একটা ছেলে 20টা বই পড়ছে, নাকি ফুটছে খই, মাঝরাতে শোভা